কবুতর দেখো দেখো ওইদিকে দেখো। হ্যাঁ, দেখতেই পাচ্ছি সৃষ্টিকর্তা তাদের উচিত শিক্ষা দিয়েছে। এসো টুনি, এসো ওই বাড়িটি নিয়ে এসে আমাদের এইখানে স্থাপন করি আর এই গ্রামটার একটা নাম দেই। কি নাম দেবে গো তুমি? মহানন্দা নদীর তীরে ছোট্ট একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলেই বাস করত টুনি আর কবুতর। ওগো, তুমি তো সারাদিন বাসার মধ্যে বসে থাকছো, এভাবে কি সংসার চলে তুমি বলো? কি বলবো আমি কি সারাদিন টোটো করে বাইরে ঘুরে বেড়াবো? ঘুরে বেড়াবে মানে? কাজ কামের কি অভাব আছে যে কাজ করো? এত কাজ কাজ কেন করছো তুমি? তোমার সামনে আছি, দেখতে ভালো লাগছে না? না, ভালো লাগছে না। অত ভালোবাসা দেখাতে হবে না তোমাকে। যাও গিয়ে কলা বাগানটা দেখে আসো, কলা পেকেছে নাকি। যদি কলাগুলো পাকা থাকে তাহলে সেখান থেকে কিছু কলা বাজারে বেচে চাল ডাল নিয়ে আসো গিয়ে। টুনির স্বামী আর একটিও কথা না বলে চলে যায় কলা বাগানের দিকে। কলা বাগানে যেতেই কবুতর টিয়ে পাখিকে দেখতে পায়। এ কি টিয়ে বোন, তুমি আমার বাগানে কি করছো? এই তো কবুতর ভাই, তোমার বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার বাগানে একটু বিশ্রাম নিয়ে নি। মিথ্যে বলো না টিয়ে, মিথ্যে বলো না। তাই তো আমি বলি, আমার বাগানের কলাগুলো কে চুরি করছে? তুমি আমাকে চোর বলতে আসো না কবুতর ভাই, তোমার বাগানের কলা চুরি করতে আমি আসিনি। থাক টিয়ে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমার বাগানের কলাগুলো পাকছে আর তুমি খেয়ে খেয়ে চলে যাচ্ছ। দাঁড়াও, আমি এখনই মোড়লের কাছে তোমার নামে বিচার দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি টুনিকে ডাক দিয়ে নিয়ে যাই। হাই হাই, আজকে তো আমি ফেঁসে গেছি। যাই যাই, ঈগল ভাইয়ের কাছে যাই। ঈগল ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচাতে পারবে। ঈগল ভাই, ও ঈগল ভাই, তুমি তো জানোই আমি তোমার পছন্দের খাবার এনে দিই। তাই তো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে তুমি এভাবে কথা বলছো কেন? দেখো না ঈগল ভাই, আমি কবুতরের বাগান থেকে একটা পাকা কলা খেয়েছি, তাই কবুতর আমাকে জানা তাই বলে অপমান করলো। আর কবুতর টুনিকে নিয়ে এখানে আসছে, তুমি তো এখানকার আর মরল, সে নাকি তোমার কাছে আমার নামে বিচার দিবে। এ কি বলছো টিয়ে? সামান্য একটা কলার জন্য আমার কাছে এসে বিচার দিবে, তাও আবার তোমার নামে? আসুক, আজ টুনি আর কবুতরকে উচিত শিক্ষা দিচ্ছি। টুনি, টিয়ে তো আমাদের বাগানের পাকা কলাগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। চলো তুমি আর আমি মিলে গিয়ে মোড়লের কাছে বিচার দিই। টিয়েকে উপযুক্ত শাস্তি না দিলে সে আমাদের এইভাবে ক্ষতি করতেই থাকবে। সত্যি বলছো তুমি? টিয়ে এই কাজ করে? চলো চলো মোড়লের কাছে চলো। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, এই টিয়ে আমাদের বাগানে সমস্ত পাকা কলাগুলো খেয়ে খেয়ে পালিয়ে যাচ্ছে। আমরা যে কলাগুলো পেরে বাজারে বিক্রি করব তা আমরা কিছুতেই করতে পারছি না। এভাবে যদি আমাদের বাগানের সব কলা চুরি হয়ে যায় তাহলে কিভাবে আমাদের সংসার চলবে মোড়ল সাহেব, আপনি বলেন। টুনি, টিয়ে তো মাত্র একটি কলা তোমাদের বাগান থেকে খেয়েছে, তাতেই তোমরা আমার কাছে সালিশ জানাতে চলে এসেছো? মোড়ল সাহেব, আমি টিয়েকে বেশ কয়েকদিন আমার বাগানের কলা খেতে দেখেছি। আমি তাকে সাবধানও করেছি, কিন্তু সে আমার কোনো কথার পাত্তা দেয় না। জানি, আমি সবই জানি, কে সত্য কথা বলছো আর কে মিথ্যে। আমি তোমাদেরকে ভালোভাবেই চিনে গেছি। কাক আর চড়ুই, তোমরা দুইজনে যাও গিয়ে টুনির বাড়ি আর বাগান দখল করে নাও। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, আপনি এমনটা করবেন না, আমাদের এত বড় ক্ষতি করবেন না মোড়ল সাহেব। তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। ময়না আর টিয়ে, তোমরা দুইজনে টুনি আর কবুতরকে খুব মারধর করো আর তাদের এই জঙ্গল থেকে বিতাড়িত করে দাও। ময়না টিয়া দুজনে মিলে কবুতর আর টুনিকে খুব মারধর করে। আর ওইদিকে কাক চড়ুই দুজনে মিলে টুনিদের বাড়ি আর বাগান কবজা করে নেয়। জঙ্গল থেকে বিতাড়িত হয়ে টুনি আর কবুতর একটি নদীর পাড়ে আশ্রয় নেয়।
হে সৃষ্টিকর্তা, আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে এটার তুমি বিচার করো, বিচার করো, বিচার করো। এই অসহায় জীবনে তাদের আকুতি মিনতি আর কান্না ছাড়া কিছুই নেই। হ্যাঁ, বিচার করো, বিচার করো, বিচার করো। হঠাৎ বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি টানা 10 দিন চলে, যার ফলে বন্যা চলে আসে। আর সেই বন্যায় সমস্ত পশু পাখিদের ঘরবাড়ি ভেসে চলে যায়। 10 দিন পর একটু বৃষ্টি থামলে ও টুনি, টুনি দেখতে এসো, আমাদের বাড়ি নদীতে ভেসে এসেছে। কবুতর দেখো দেখো, ওই দিকে দেখো। হ্যাঁ, দেখতেই পাচ্ছি, সৃষ্টিকর্তা তাদের উচিত শিক্ষা দিয়েছে। এসো টুনি এসো, ওই বাড়িটি নিয়ে এসে আমাদের এইখানে স্থাপন করি আর এই গ্রামটার একটা নাম দিই। কি নাম দেবে গো তুমি? আজ থেকে এই গ্রামটির নামকরণ করা হলো ভেসে আসা কলাবাড়ি। গোমস্তাপুরে বটগাছের নিচে পাখিদের ছিল একটি ছোট্ট সবজি বাজার। সেই গাছের ডালে বাস করত টুনটুনি আর বান্টি কবুতর। বান্টি, আমি কিন্তু ভালো করে তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু আর কারো দোকান থেকে ধার করে তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি টেনশন কেন করছো বাবু? আমার কাছে 100 টাকা আছে, আমি যাচ্ছি তো বাজার, তুমি রান্না বান্নার আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো খুব 100 টাকার গরম, যাও বাজারে গেলেই বুঝতে পারবে। তখন কোনো কথা না বলেই বান্টি বাজারের ব্যাগ আর 100 টাকা নিয়ে চলে যায় বাজার করতে। কালু কাক, ও কালু কাক, বলো তো তোমার আলু কত টাকা কেজি? বান্টি ভাই, আলু তো 45 টাকা কেজি আর বেগুন 60 টাকা কেজি। কালু ভাই, আর কাঁচা মরিচের দাম কত? কাঁচামরিচ তো 120 টাকা কেজি। এই বান্টি আর কালুর দাম কষাকষির মধ্যে পেঁয়াজ আলুকে বলে, আলু, বাজারে সবাই আসলে আগে তোমার দাম কেন জিজ্ঞেস করে? কেন পিয়াজ, তুমি বুঝতে পারছো না? আমাকে সবাই পছন্দ করে, তাই তো আমার দাম আগে জিজ্ঞেস করে। তাহলে তুমি কি আমাকে বলছো আমি কি দেখতে খারাপ? তুমি দেখতে ততটা খারাপ না, তোমাকেও সবাই পছন্দ করে, কিন্তু আমাকে পছন্দ করার একটা কারণ আছে। কি কারণ আলু ভাই, বলো তো শুনি। এই পৃথিবীর সবাই আমাকে খেতে পছন্দ করে, কারণ আমি দামে কম মানেও ভালো। আমাকে তারা সব সবজির সাথে খায়, যেমন ধরে নাও আলুর সাথে বেগুন, আলু পটলের ভাজি, গোশ, মাছ, এমনকি ভর্তা, সব কিছুতে তারা আমাকে খায়। আলু, আমার তো মনে হচ্ছে তুমি এখন অহংকার করছো। পিয়াজ, তুমি কি দেখতে পাও না, বিশ্বের সবচেয়ে প্রথম সবজি তো আমি, আর সবাই আমাকেই খায়। তোমাকে খাবে না তো কি করবে বলো? তুমি তো দামেও কম, আর 40 মণ আলু খেয়ে 1 ফোঁটা রক্ত হয়। শোনো বান্টি ভাই, আমি কিন্তু ধার দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আমি তোমার কাছে ধার নিতে আসিনি, আমার কাছে টাকা আছে। এক কাজ করো, তুমি আমাকে একটা আলু, একটা পেঁয়াজ, একটা মরিচ আর একটা বেগুন দাও। এই যাও তো এখান থেকে, আমি একটা করে জিনিস বিক্রি করি না। দাও না কালু ভাই, আমার কাছে তো বেশি টাকা নাই। আচ্ছা ঠিক আছে, নাও নিয়ে যাও। বান্টি তখন সব বাজার নিয়ে বাসায় চলে যায়। কই গো টুনি, বাইরে আসো, এই নাও বাজার। কি নিয়ে এসেছো তুমি? দেখি তো দেখি। ও মা, তুমি তো দেখি সব একটা করে বাজার এনেছো, এটা আবার কেমন বাজার? বাজারে সব কিছুর দাম অনেক বেশি, আর কালু তো আমাকে ধারও দিবে না, তাহলে কি করব বলো? আজকে তুমি আলু বেগুনের ঘন্ট করে নাও, কালকে অন্য ব্যবস্থা হবে। টুনি বাজারের ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে যায়। সবজিগুলো কাটার সময় টুনির পেঁয়াজের উপরে চোখ পড়ে। এই কি, পেঁয়াজটা এত বড় মনে হচ্ছে কেন? পেঁয়াজটা এত বড় হয় না? তখন পেঁয়াজটি কথা বলে ওঠে, টুনি, তোমাকে আমি 2 হাত জোর করে বলছি, তুমি আমাকে কেটো না। এই কি পেঁয়াজ, তুমি তো কথাও বলতে পারো। আর কেঁদো না পেঁয়াজ, আর কেঁদো না, তোমাকে আমি কাটবো না। তাহলে পেঁয়াজ বলো, তোমাকে না কাটলে আমাকে তুমি কি দিবে? টুনি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, শুধু তুমি তোমার মনের ইচ্ছাটা বলো। আমার বেশি কিছু লাগবে না পেঁয়াজ।
আমরা খুবই গরিব, আমরা একবেলা খেয়ে থাকি তো আরেক বেলা না খেয়ে। তুমি শুধু আমাদের এই কষ্টটা দূর করে দাও। ঠিক আছে টুনি, তোমাদের আর কোনোদিনই খাবার দাবারের কষ্ট হবে না। শুধু তুমি আমাকে একটা বাক্স এনে দাও, আর সব সবজি একটা করে সেই বাক্সতে রেখে দাও। প্রতিদিন সকালে দেখবে সেই বাক্স সবজিতে ভরে গেছে। রাজশাহীর এক জঙ্গলে টুনির একটিমাত্র কন্যা সন্তান নিয়ে ছিল তার সুখের সংসার। টুনির স্বামী আর তার শ্বশুর শাশুড়ি এক কার অ্যাক্সিডেন্টে মারা যায়। টুনির স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরেই কালু কাক আসে টুনির বাসায়। কই গো টুনি, ও টুনি, বাসায় আছো? আছি গো কালু ভাই, আছি। কি হয়েছে বলো। কি আর বলবো টুনি, বলতে তো বড়ই খারাপ লাগছে, কিন্তু আমার যে কিছুই করার নাই, আমি তো বড়ই অসহায়। কেন কালু ভাই, তোমার তো কত বড় বাড়ি আর কত টাকা পয়সা, তাহলে তুমি কেন বলছো তুমি এত অসহায়? এত কথা বলো না তো, কাজের কথায় আসি। তোমার স্বামী আজ থেকে কয়েকদিন আগে আমার থেকে 1,00,000 টাকা নিয়েছিল, আর সেই টাকা সে আমাকে না দিয়েই মারা গেল। আমি কিন্তু বাপু খুব সমস্যার মধ্যে আছি, দাও তো দাও, আমার টাকাগুলো ফেরত দাও। কালু ভাই, আমার স্বামী অনেক গরিব, সে মাঠে কাজ করে আমার এই ছোট্ট সংসার চালাতো। তোমার কাছে কেনই বা সে এত টাকা ধার করবে? তোমার কাছ থেকে যদি সে সত্যিই টাকা নিত, তাহলে তো সে টাকা নিয়ে বাসায় আসতো। আমরা তো এই টাকার বিষয়ে কেউ কিছুই জানি না। এখন জানি না বললে তো হবে না, আমার টাকা নিয়ে তোমার স্বামী মারা গেছে, এখন সেই টাকা তোমাকে পরিশোধ করতে হবে। কালু ভাই, তুমি তো ভালো করেই দেখতে পাচ্ছ আমরা এখন মামে কতটা অসহায়। এক বেলারই দুমুঠ খাবার জোগাড় করতে পারছি না, আর তোমাকে আমি এখন এত টাকা কোথায় থেকে দেব? আমি এত কথা শুনতে পারবো না, হয় তুই আজকে আমাকে টাকা দিবি, নয়তো কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। সারা রাত টুনি খুব কান্না করে, আর সকাল হলেই মাথা লুকানোর একমাত্র আশ্রয় ছিঁড়ে সে চলে যায়। এদিকে কাক তো টুনির বাড়ি দখল করে মহা খুশি, কিন্তু টুনি বাড়ি ছেড়ে যাবার আগে কাককে অভিশাপ দিয়ে যায়। কাক এত বড় মিথ্যে কথা বলে আমাকে বাড়ি ছাড়া করলো। এমন একদিন আসবে যেদিন কালো কাক আমার সামনে ছটফট করে মারা যাবে, তারপরে আমি এই বাসায় আবার ফিরে আসবো। অসহায় টুনি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে একটি গাছের ডালে আশ্রয় নেয়। টুনি খাবারের সন্ধানে বাইরে যাবে, তখনই যেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গরু ছাগলগুলো মাঠে ঘাটে যেতে পারছে না, তারাও যেন খাবারের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মা, ও মা, আর যে খিদে সহ্য হচ্ছে না, আমার তো খুব খিদে পেয়েছে। আজ 4 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে মা, আমরা যেভাবে না খেয়ে এখন মারাই যাব। মারে, তাহলে তুই এখানে থাক, আমি বাইরে গিয়ে দেখে আসি খাবার জোগাড় করতে পারি নাকি। তখন টুনি তার মেয়েকে রেখে মাঠের দিকে যায় খাবারের সন্ধানে। হঠাৎ আকাশে অনেক জোরে মেঘের গর্জন করে ওঠে, আর বিদ্যুৎ ঝলকানির সাথে বজ্রপাত হয়ে ওঠে। তখন টুনির সামনে কোথায় থেকে যেন কালু কাক এসে ছটপট ছটপট করতে লাগে, আর তাকে বলে, টুনি, আমাকে বাঁচাও টুনি, আমার গায়ে বজ্র পড়েছে টুনি, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। কালু কাক, তুই মিথ্যে কথা বলে কত অসহায় পাখিদের ঠকিয়েছিস, এটা তোর কর্মেরই ফল। সৃষ্টিকর্তা তোকে উচিত শিক্ষা দিয়েছে, এখানে আমরা বাঁচানোর কেউই না। বন্ধুরা, একটা কথা মনে রেখো, কর্মগুণেই মুক্তি মিলে, মাপে মিলে শাস্তি। কাকের মৃত্যু হলে টুনি আবার চলে যায় তার মেয়েকে নিয়ে তার নিজের বাসায়, আর সেখানে কালু কাকের পর্যাপ্ত খাবার রেখে যাওয়ায় তারা সুখের দিন কাটাতে থাকে।